1906 সালের কথা। মানে ইংল্যান্ডের একটা সাধারণ পশুর মেলার দৃশ্য একটু কল্পনা করুন। হ্যাঁ, প্লিমাথ শহরের সেই বিখ্যাত মেলা। ঠিক। তো সেই মেলায় ৮৮৭ জন মানুষ একটা বেশ অদ্ভুত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মেলার ঠিক মাঝখানে একটা বিশাল আকারের মোটা তাজা ষাঁড় রাখা ছিল। আর প্রতিযোগিতার নিয়মটা ছিল বেশ সহজ। মানে ওই ষাঁড়টাকে জবাই করার পর তার মাংসের ওজন ঠিক কত হবে? একদম তাই। সেটাই অনুমান করে একটা টিকিটে লিখে জমা দিতে হবে। তো এই বিশাল ভিড়ের মধ্যে গবাদি পশু সম্পর্কে ভালো ধারণা আছে এমন কসাই বা কৃষক যেমন ছিল, তেমনি আবার অনেক সাধারণ মানুষও ছিল যাদের ষাঁড়ের ওজন সম্পর্কে হয়তো বিন্দুমাত্র ধারণাও ছিল না। হ্যাঁ ঠিক বলেছেন। আর এই মেলার ভিড়েই উপস্থিত ছিলেন বিজ্ঞানী ফ্রান্সিস গ্যালটন। হ্যাঁ, গ্যালটন, যিনি মূলত মানুষের শারীরিক আর মানসিক বৈশিষ্ট্য পরিমাপ বা বংশগতি নিয়ে কাজ করতেন। এবং গ্যালটন কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতেন যে বুদ্ধিমত্তা জিনিসটা কেবল মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ। মানে সাধারণ মানুষের কোনো জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নাকি নেই। আসলে সেই যুগে ওরকম একটা চিন্তাধারাই প্রচলিত ছিল। তো এই মেলাটা ছিল গ্যালটনের জন্য দারুণ একটা সুযোগ। উনি ভেবেছিলেন বিশেষজ্ঞ আর এই যে সাধারণ অজ্ঞ মানুষের মিশ্রণ, এখান থেকে নিশ্চয়ই খুব হাস্যকর আর ভুল একটা ফলাফল বেরিয়ে আসবে। উনি প্রমাণ করতে চেয়েছিলেন যে সাধারণ জনতা আসলে কতটা বোকা। ঠিক তাই। কিন্তু গল্পটা তো এখানেই মোড় নেয়। প্রতিযোগিতা শেষ হওয়ার পর গ্যালটন ওই আয়োজকদের কাছ থেকে ৭৮৭টি টিকিটই সংগ্রহ করলেন। হুম। তারপর তিনি প্রতিটি টিকিটে লেখা অনুমানের সংখ্যাগুলো যোগ করে সেগুলোর একটা গড় বের করলেন। উনি প্রায় নিশ্চিত ছিলেন যে এই গড় সংখ্যাটি আসল ওজনের ধারে কাছেও থাকবে না। কিন্তু ফলাফলটা তো রীতিমতো চমকে দেওয়ার মতো ছিল। হ্যাঁ, সবাইকে চমকে দিয়ে ফলাফলটা কি এলো শুনবেন? সবার অনুমানের গড় ছিল ঠিক ১,১৯৭ পাউন্ড, আর ওই ৬০টির আসল ওজন ছিল ১,১৯৮ পাউন্ড। মানে মাত্র ১ পাউন্ডের পার্থক্য। ভাবা যায়? একদমই তাই। আর আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা জেমস শুরাউকির দ্য উইজডম অফ ক্রাউডস বইয়ের উৎসগুলোর ওপর ভিত্তি করে ঠিক এই চমকপ্রদ দুনিয়াতেই প্রবেশ করতে যাচ্ছি। আমরা দেখব কিভাবে সঠিক পরিস্থিতিতে সাধারণ মানুষের একটি বড় দল সমাজের সবচেয়ে বুদ্ধিমান বিশেষজ্ঞদের চেয়েও বেশি নিখুঁত সিদ্ধান্ত নিতে পারে। গ্যালটনের এই পরীক্ষাটা আসলে আমাদের প্রচলিত চিন্তাধারাকে বেশ বড় একটা ধাক্কা দেয়। মানে আমরা তো সবসময় ভাবি যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সবচেয়ে বুদ্ধিমান মানুষটিকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, কোনো একজন বিশেষজ্ঞকে লাগবে। ঠিক, কিন্তু এই ষাঁড়ের ওজনের ঘটনাটি আমাদের দেখাচ্ছে যে আমাদের মস্তিষ্কের নিজস্ব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যখন একটি বড় দলের মতামতকে একসাথে করা হয়। তখন দলগত সিদ্ধান্ত প্রায় নির্ভুল হয়ে ওঠে। একদম তাই। আচ্ছা, ষাঁড়ের ওজন অনুমান করা তো একটা সাধারণ বিষয়। মানে চোখের সামনে একটা জিনিস আছে, মানুষ দেখছে আর অনুমান করছে। কিন্তু ধরুন যদি এমন কোনো বিষয় হয় যেখানে নির্দিষ্ট জ্ঞানের প্রয়োজন, যেমন ধরুন, বুদ্ধিমান বা ওই বিষয়ের বিশেষজ্ঞ বন্ধুকে ফোন করতে পারে। যাকে ফোনে ফ্রেন্ড বলা হতো। হ্যাঁ, আর ২ স্টুডিওতে বসে থাকা সাধারণ দর্শকদের কাছে সাহায্য চাইতে পারে। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, ওই দর্শকদের কিন্তু জেতার কোনো সুযোগ নেই। পরিসংখ্যান কিন্তু এখানে দারুণ একটা চিত্র তুলে ধরে। মানে দেখা গেছে ওই শোতে বিশেষজ্ঞরা বা প্রতিযোগীদের ওই বুদ্ধিমান বন্ধুরা আর থাকতে ৬৫% সময় সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, ৬৫%। হ্যাঁ, কিন্তু স্টুডিওর ওই সাধারণ দর্শকরা, যারা কিনা বিভিন্ন পেশা বা বয়সের একটা মিশ্রণ, তারা ৯১% সময় সঠিক উত্তর দিয়েছেন। ওয়াও, ৯১%। মানে সাধারণ দর্শকদের ওই ভিড়টা কিন্তু কোনো নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ নয়, তবু তারা সম্মিলিতভাবে বিশেষজ্ঞদের চেয়েও বেশি সফল। ঠিক তাই। নির্দিষ্টভাবে সঠিক উত্তরটা না জানে তাহলে পুরো দল মেলে কিভাবে এত নিখুঁত হয়? এর পেছনে খুব সুন্দর একটা গাণিতিক সত্য কাজ করে আসলে। মানে প্রতিটি মানুষের অনুমানে দুটি অংশ থাকে, কিছুটা তথ্য বা ইনফরমেশন, আর কিছুটা ভুল। হ্যাঁ, কিছুটা ভুল বা এরার। একজন মানুষের সব ধারণা কখনোই পুরোপুরি ভুল বা পুরোপুরি ঠিক হয় না। তো যখন আপনি অনেক মানুষের মতামত একসাথে করেন, তখন একটা ম্যাজিক ঘটে। ম্যাজিকটা কিরকম? সবার ব্যক্তিগত ভুলগুলো একে অপরকে বাতিল করে দেয়। কারণ একজন তো এক দিকে ভুল করে, তাই না? হুম। কেউ হয়তো একটু বেশি অনুমান করে, কেউ একটু কম। ও
আচ্ছা, বুঝতে পেরেছি। এই বিপরীতমুখী ভুলগুলো তখন কাটাকাটি হয়ে যায় এবং দিন শেষে শুধু বিশুদ্ধ তথ্য বা আসল সত্যটুকুই অবশিষ্ট থাকে। এই ভুলের কাটাকাটি হওয়ার বিষয়টা আরও ভালোভাবে বোঝা যায় ১৯৬৮ সালের ইউএসএস স্করপিয়ন সাবমেরিন হারিয়ে যাওয়ার ঘটনায়। হ্যাঁ, একটা ভয়ঙ্কর ঘটনা ছিল ওটা। মে মাসের দিকে আটলান্টিক মহাসাগরের বিশাল জলরাশিতে সাবমেরিনটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়, আর নৌবাহিনীর কাছে এটি খোঁজার জন্য যে সম্ভাব্য এলাকাটি ছিল তা প্রায় ২০ মাইল চড়া আর হাজার হাজার ফুট গভীর। এটা তো খড়ের গাদায় সূচ খোঁজার চেয়েও কঠিন। একদম তাই। আর সাধারণত এ ধরনের ক্ষেত্রে নৌবাহিনী তাদের সেরা সাবমেরিন বিশেষজ্ঞদের নিয়ে একটা দল গঠন করে, কিন্তু নৌবাহিনীর অফিসার জন ক্রেভেন তখন সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছিলেন, তাই না? হ্যাঁ, জন ক্রেভেন শুধু কয়েকজন সাবমেরিন বিশেষজ্ঞর উপর নির্ভর করেননি। তিনি গণিতবিদ, সাবমেরিন বিশেষজ্ঞ এবং উদ্ধারকর্মীদের নিয়ে বেশ বড় একটা দল তৈরি করলেন। হুম। আর তিনি তাদের কাছে কিন্তু সরাসরি সাবমেরিনের অবস্থান জানতে চাননি, বরং তিনি তাদের বলেছিলেন বিভিন্ন সম্ভাব্য ঘটনা নিয়ে বাজি ধরতে। বাজি ধরতে। হ্যাঁ, যেমন সাবমেরিনটির গতি কত ছিল, পতনের কোণ কেমন ছিল, বা ঠিক কী কারণে দুর্ঘটনাটা ঘটতে পারে। আর এই বাজির পুরস্কার হিসেবে ছিল এক বোতল শিবাশ্রিকাব। একটু থামুন। একটা সাবমেরিন হারিয়ে গেছে আটলান্টিক মহাসাগরে, আর তিনি গণিতবিদদের জিজ্ঞাসা করছেন সাবমেরিন সম্পর্কে গণিতবিদরা কি জানবেন? এটা তো অনেকটা অন্ধের হাতি দেখার মতো অবস্থা হয়ে গেল। ঠিক ধরেছেন, কিন্তু ক্রেভেনের কৌশলটাই ছিল এটা। তিনি জানতেন কারুর কাছেই পুরো উত্তরটা নেই, সবার কাছেই টুকরো টুকরো জ্ঞান আছে। আচ্ছা। মানে কেউ হয়তো সমুদ্রের স্রোত নিয়ে ভালো বোঝেন, কেউ হয়তো ধাতব কাঠামো ভেঙে পড়ার বিজ্ঞানটা বোঝেন। তো ক্রেভেন সবার এই টুকরো টুকরো উত্তরগুলো সংগ্রহ করলেন। এরপর তিনি বেস থিওরেম বা বেজ উপপাদ্য ব্যবহার করে এই তথ্যগুলো মেলালেন। বেস থিওরেম জিনিসটা আসলে কি? এটা হলো এমন একটা গাণিতিক পদ্ধতি যেখানে নতুন নতুন তথ্য আসার সাথে সাথে কোনো ঘটনার সম্ভাবনা আপডেট বা হালনাঘাত করা হয়। ক্রেভেন যখন সবার দেওয়া আলাদা আলাদা তথ্যগুলো এই পদ্ধতিতে একসাথে করলেন, তখন তিনি সম্ভাব্য একটা নির্দিষ্ট স্থানাঙ্ক পেলেন। এবং সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হল ৫ মাস পর আসল সাবমেরিনটি ওই ক্রেভেনের বের করা স্থানাঙ্ক থেকে মাত্র ২২০ গজ দূরে পাওয়া গিয়েছিল। ভাবা যায়, মাত্র ২২০ গজ। এটা সত্যিই অবিশ্বাস্য। বিষয়টা অনেকটা জিগজা পাজেলের মতো। সবার হাতে একটা করে টুকরো আছে, কিন্তু কারো কাছেই পুরো ছবিটা নেই। যখন সব টুকরো এক জায়গায় করা হলো, তখন পুরো ছবিটা স্পষ্ট হয়ে উঠল। একদম পারফেক্ট উপমা। আচ্ছা, অতীত বা বর্তমানের অজানা তথ্য খোঁজার বিষয়টা তো বোঝা গেল, কিন্তু সম্পূর্ণ অনিশ্চিত কোনো ভবিষ্যৎ বা জটিল বাজারের ক্ষেত্রে কি এই পদ্ধতি কাজ করে? অবশ্যই করে। এবং সেখানে জনতা আরও চমকপ্রদ আচরণ করে আসলে। কারণ তখন তারা শুধু তথ্য দেয় না, তাদের তথ্যের সাথে আর্থিক ঝুঁকি বা অন্য কোনো বিষয়ও জড়িত থাকে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? যেমন ধরুন ১৯৮৬ সালের স্পেস শাটল চ্যালেঞ্জার দুর্ঘটনার কথা বলা যায়। জানুয়ারির ২৮ তারিখ পুরো পৃথিবীর মানুষ টিভিতে দেখছিল উড্ডয়নের মাত্র ৭৪ সেকেন্ডের মাথায় শাটলটি আকাশে বিস্ফোরিত হল। খুব মর্মান্তিক একটা দিন ছিল। হ্যাঁ, তখন পর্যন্ত কেউ জানত না কেন এমনটা ঘটেছে। সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল আসল কারণ বের করার জন্য, কিন্তু সেই তদন্তে তো কয়েক মাস সময় লেগেছিল। অথচ বিস্ফোরণের মাত্র কয়েক মিনিটের মধ্যেই শেয়ার বাজার অদ্ভুত এক আচরণ শুরু করে দেয়। ঠিক তাই। ওই শাটল তৈরিতে রকেল, লকিড, মার্টিন ম্যারিয়েটা এবং মর্টন থিওকল, এই ৪টে বড় কোম্পানি জড়িত ছিল। শাটলটি যখন বিস্ফোরিত হয়, তখন স্বাভাবিকভাবেই এই ৪টে কোম্পানির শেয়ারের দাম কমতে শুরু করে। কারণ সবাই বুঝতে পারছিল যে এই কোম্পানিগুলোর মধ্যে কারু না কারুর ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, কিন্তু দিনের শেষে দেখা যায় রকেল, লকহেড বা মার্টিন ম্যারিয়েটা শেয়ারের দাম খুব একটা কমেনি, কিন্তু মর্টন থিওকলের শেয়ারের দাম প্রায় ১২% পড়ে যায়। তখন কিন্তু কোনো আনুষ্ঠানিক বা পাবলিক তথ্য প্রকাশ করা হয়নি। একদমই না। অথচ কয়েক মাস পর প্রেসিডেন্টস কমিশন যখন তাদের রিপোর্ট জমা দিল, তখন দেখা গেল এই মর্টন থিওকলেরই তৈরি রকেটের ও-রিং সিল অতিরিক্ত ঠান্ডায় জমে যাওয়ার কারণে ওই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। তাহলে প্রশ্ন জাগে, শেয়ার বাজার কিভাবে তদন্ত ছাড়াই এত দ্রুত দোষী কোম্পানিকে শনাক্ত করল? সেখানে কি কোনো ইনসাইডার ট্রেডিং বা গোপন তথ্যের লেনদেন হয়েছিল?
তদন্ত করে কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি মর্টন থিওকেলের কর্তা ব্যক্তিরাও তাদের শেয়ার আগে থেকে বিক্রি করেননি। আসলে শেয়ার বাজার এখানে অসংখ্য মানুষের মস্তিষ্কে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র তথ্যের একটি বড় পরিমাপক যন্ত্র হিসেবে কাজ করেছে। মানে একটা কালেকটিভ ব্রেন। ঠিক তাই। হয়তো থিওকেলের কোনো সাধারণ ইঞ্জিনিয়ার তার বন্ধুকে কিছু বলেছিলেন, অথবা কোনো সাপ্লায়ার বা সরবরাহকারী লক্ষ্য করেছিলেন যে থিওকেলের যন্ত্রাংশে কোনো সমস্যা আছে। আচ্ছা। তো এই ছোট ছোট ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যগুলো যখন শেয়ার কেনাবেচার মাধ্যমে বাজারে প্রবেশ করল, তখন বাজার নিজেই একটি বড় মস্তিষ্কের মতো কাজ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছে গেল। তাহলে কি বলা যায় বাজার বা মার্কেটগুলো আসলে তথ্যের একটা বড় ছাঁকনি? আইওয়া ইলেকট্রনিক মার্কেটস বা আইইএম এর ক্ষেত্রেও তো আমরা এমনটা দেখি। হ্যাঁ, সেখানে তো সাধারণ মানুষ নির্বাচনের ফলাফল নিয়ে ছোট অঙ্কের বাজি ধরে। আর আশ্চর্যের বিষয় হল এই ছোট বাজি ধরার প্ল্যাটফর্মটি বড় বড় জাতীয় পোল বা জনমত জরিপের চেয়েও বেশি নির্ভুল ফলাফল দেয়। এমনকি গুগলের পেজ র্যাঙ্ক অ্যালগোরিদমও তো একই যুক্তিতে কাজ করে, তাই না? একদম। পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইটের লিঙ্ককে একটি ভোট হিসাবে ধরে। একটি ওয়েবসাইট অন্য একটি ওয়েবসাইটকে লিঙ্ক দেওয়া মানে সে ওই সাইটটিকে ভোট দিচ্ছে। বুঝতে পেরেছি। গুগল এই অসংখ্য ভোটের ভিত্তিতে সবচেয়ে প্রাসঙ্গিক তথ্যটি খুঁজে বের করে। এখানে আর্থিক পুরস্কার বা ওয়েবসাইটের ট্রাফিকের মতো বিষয়গুলো একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এগুলো মানুষকে আরও মনোযোগ দিয়ে তাদের সঠিক তথ্যটুকু প্রকাশ করতে বাধ্য করে। আর সিস্টেম তখন সেই সব বিচ্ছিন্ন তথ্য একত্রিত করে একটি পরিষ্কার চিত্র তৈরি করে। এখানে কিন্তু একটা বড় কিন্তু আছে। সব দল বা ক্রাউডই তো জ্ঞানী হয় না। আমরা তো ইতিহাস জুড়ে উন্মত্ত জনতার বা যাকে বলে ম্যাডনেস অফ ক্রাউডস এর অনেক উদাহরণ দেখেছি। হ্যাঁ, তা তো বটেই। তাহলে একটি দলকে জ্ঞানী হতে হলে ঠিক কি কি শর্ত পূরণ করতে হয়? বইটিতে এ বিষয়ে বেশ কিছু নির্দিষ্ট শর্তের কথা তো বলা হয়েছে। একদম সঠিক পয়েন্ট ধরেছেন। একটি দল এমনি এমনি জ্ঞানী হয় না। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি হল বৈচিত্র্য বা ডাইভার্সিটি। দলের সব ধরনের মানুষের মিশ্রণ থাকতে হবে। এই বৈচিত্র্যের বিষয়টা বুঝতে আমরা প্রাথমিক অটোমোবাইল শিল্পের ইতিহাস দেখতে পারি। র্যানসাম ওল্ডস আর হেনরি ফোর্ড যখন কাজ শুরু করেছিলেন তখন বাজারের অবস্থা কেমন ছিল? তখন তো স্টিম ইঞ্জিন, ইলেকট্রিক ব্যাটারি, গ্যাসোলিন মানে নানা রকমের গাড়ি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছিল। হ্যাঁ, র্যানসাম ওল্ডস নিজেই 11টি ভিন্ন ভিন্ন প্রোটোটাইপ বা মডেল বানিয়েছিলেন। ভাগ্যক্রমে একটি অগ্নিকাণ্ডে তার কারখানার 10টি প্রোটোটাইপ পুড়ে যায় আর কেবল একটি বেঁচে যায় যেটি পরে সফল হয়েছিল। বিষয়টা অনেকটা মৌমাছির খাবারের সন্ধানের মতো। মৌমাছির উদাহরণটা এখানে দারুণ মানানসই। মৌমাছিরা যখন নতুন খাবারের সন্ধান করে তখন তারা কিন্তু কোনো একজন নেতার ওপর নির্ভর করে না। তারা অনেক দিকে অসংখ্য স্কাউট বা সন্ধানী মৌমাছি পাঠায়। তারপর এরপর যে স্কাউট সবচেয়ে ভালো ফুলের সন্ধান পায় সে ফিরে এসে ওয়াগল ড্যান্স বা এক ধরনের নাচের মাধ্যমে সবাইকে সেই ফুলের অবস্থান আর তীব্রতা বুঝিয়ে দেয়। তখন পুরো দল সেদিকে যায়। স্কট পেজের কম্পিউটার সিমুলেশনও তো এই একই কথা প্রমাণ করে। হ্যাঁ, স্কট পেজ। উনি দেখিয়েছিলেন যে শুধু খুব স্মার্ট বা বুদ্ধিমান মানুষদের নিয়ে তৈরি দলের চেয়ে স্মার্ট ও সাধারণ মানুষের মিশ্রণে তৈরি বৈচিত্র্যময় দল বেশি কার্যকরী। কারণ সমমানা বুদ্ধিমান ব্যক্তিরা সবাই একই রকম চিন্তা করেন। ঠিক। এটি কিউবা আক্রমণের যে ছক কষেছিলেন তা চরমভাবে ব্যর্থ হয়েছিল, কারণ সেখানে বৈচিত্র্যের ভীষণ অভাব ছিল। কেনেডি প্রশাসন, সিআইএ এর ইন্টেলিজেন্স শাখা বা কিউবান ডেস্কের সাথে কোনো আলোচনাই করেনি। আর এখানেই তৈরি হয় গ্রুপ থিঙ্ক বা দলবদ্ধ চিন্তার ফাঁদ। গ্রুপ থিঙ্ক। হ্যাঁ, গ্রুপ থিঙ্ক হল এমন একটি অবস্থা যেখানে দলের সবাই একই রকম চিন্তা করে বা করতে বাধ্য হয়, ভিন্ন মতের কোনো স্থান থাকে না, ফলে তারা নিজেদের ভুলগুলো দেখতে পায় না এবং চরম আত্মবিশ্বাসের ঘোরে সম্পূর্ণ অবাস্তব ও ভুল সিদ্ধান্ত নেয়। তাই দলের জ্ঞান ধরে রাখতে হলে বৈচিত্র্য থাকতেই হবে। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। মানে শুধু বৈচিত্র্য থাকলেই তো হবে না। দলের জ্ঞানী হওয়ার দ্বিতীয় শর্ত হল স্বকীয়তা বা ইন্ডিপেন্ডেন্স। ঠিক বলেছেন। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় অন্যদের কাছ থেকে শিখতে, বড়দের বা বিশেষজ্ঞদের অনুসরণ করতে। কিন্তু দলগত জ্ঞানের ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যদের দ্বারা প্রভাবিত না হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে চিন্তা করাই সবচেয়ে জরুরি।
কারণ অন্ধ অনুকরণে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা পিপিলিকাদের ওই সার্কুলার মেল বা চক্রাকার মৃত্যুর মিছিল দেখলে বোঝা যায়। হ্যাঁ, পিঁপড়েরা যখন খাবারের সন্ধানে বের হয় তখন তারা ফেরোমন নামের এক ধরনের রাসায়নিক পদার্থের গন্ধ অনুসরণ করে। কিন্তু কোনো কারণে একটি পিঁপড়ে যদি পথ হারিয়ে অন্ধভাবে তার সামনের পিঁপড়েকে অনুসরণ করতে শুরু করে, তবে একটা বৃত্ত তৈরি হয়। ওরা শুধু ঘুরতেই থাকে, তাই না? হ্যাঁ, তারা গোল হয়ে ঘুরতে থাকে। কেউ বুঝতে পারে না যে তারা ভুল পথে আছে। তারা শুধু সামনের জনকে অনুসরণ করে ঘুরতে ঘুরতে একসময় ক্লান্ত হয়ে মারা যায়। মানুষের ক্ষেত্রে একে বলা যায় ইনফরমেশন ক্যাসকেড বা তথ্য প্রবাহের অন্ধ অনুকরণ। মানুষের এই ইনফরমেশন ক্যাসকেডের একটা দারুণ ঐতিহাসিক উদাহরণ হল ১৯ শতকের প্ল্যাঙ্ক রোড ফিভার বা কাঠের রাস্তার হিড়িক। ও হ্যাঁ, কাঠের রাস্তা। জর্জ গ্যাডেস নামের একজন ইঞ্জিনিয়ার একবার দাবি করে বসলেন যে কাঠের রাস্তা ৮ বছর টিকবে এবং এটি খুব লাভজনক। তার এই কথায় প্রভাবিত হয়ে মানুষ নিজের যুক্তির চেয়ে অন্যের দেখাদেখি সারা আমেরিকায় মাইলের পর মাইল কাঠের রাস্তা বানিয়ে ফেলেছিল। অথচ বাস্তবতা তো অন্যরকম ছিল। একদম। মাত্র ৪ বছরের মাথায় রাস্তাগুলো পচে নষ্ট হয়ে যায় এবং বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। মানুষ ভাবল, এত লোক যখন বানাচ্ছে তখন নিশ্চয়ই এটা ভালো হবে। আমরা তো প্রতিনিয়ত এই কাজটা করি। ধরুন, আপনি রাস্তায় হাঁটছেন, দেখলেন একটা রেস্টুরেন্ট সামনে লম্বা লাইন। আপনি নিজের রুচি বা যুক্তির চেয়ে ধরে নিলেন, যেহেতু এত মানুষ দাঁড়িয়ে আছে, খাবারটা নিশ্চয়ই ভালো। হ্যাঁ, আমরা সবাই এটা করি। দলগত সিদ্ধান্তে যখন এই অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার বিষয়টা চলে আসে, তখন মানুষ দলে নতুন কোনো তথ্য যোগ করে না। সে শুধু আগের জনের ধারণার পুনরাবৃত্তি করে। এর ফলে দলের সবাই মিলে একই দিকে একটি বড় ভুলের শিকার হয়। এই অন্ধ অনুকরণের আরেকটা চমৎকার উদাহরণ আছে আমেরিকান ফুটবল বা NFL এর কোচদের মধ্যে। ডেভিড রোমার নামের এক গবেষক পরিসংখ্যান দিয়ে প্রমাণ করেছেন যে ফুটবলে 4th ডাউনে রক্ষণাত্মক না খেলে আক্রমণাত্মক খেলা উচিত। এতে জেতার সম্ভাবনা বাড়ে। কিন্তু দেখা যায় কোচ মাইক মার্টিস ছাড়া প্রায় সব কোচই রক্ষণাত্মক খেলেন। কেন? কারণ তারা জানেন আক্রমণাত্মক খেলে যদি হেরে যান তবে সবাই তার সমালোচনা করবে এবং চাকরি চলে যেতে পারে। কিন্তু যদি সবাই যা করে তিনিও তাই করেন, তবে হারলেও কেউ তাকে আলাদা করে দোষ দেবে না। মানে চাকরি বাঁচানোর জন্য তারা স্বাধীন চিন্তা বাদ দিয়ে একে অপরকে অনুকরণ করেন। ঠিক তাই। আর ঠিক এই কারণেই চেজিং দি এক্সপার্ট বা শুধু একজন বিশেষজ্ঞের পেছনে ছোটা বোকামি। প্রত্যেকে যদি নিজের জায়গা থেকে স্বাধীনভাবে চিন্তা না করে, তবে ভিড়ের কোনো জ্ঞানী আর অবশিষ্ট থাকে না। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি সবাই স্বাধীন আর আলাদাভাবে কাজ করে, কারোর সাথে কারো যোগাযোগ না থাকে, তবে তাদের সেই বিচ্ছিন্ন জ্ঞান কিভাবে একত্রিত হয়ে কোনো কাজে আসবে? এটা তো কেবল বিশৃঙ্খলার জন্ম দেবে। এখানেই চলে আসে বিকেন্দ্রীকরণ ও তথ্যের অ্যাগ্রিগেশনের বিষয়টা। খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। বিকেন্দ্রীকরণ মানে হল ক্ষমতা বা কাজকে একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে ছড়িয়ে দেওয়া। লিনাক্স অপারেটিং সিস্টেমের দারুণ একটা উদাহরণ। লিনাক্স। হ্যাঁ, সারা বিশ্বের হাজার হাজার প্রোগ্রামার সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের মতো করে লিনাক্সের কোড লিখছেন বা ঠিক করছেন। এটি একটি বিকেন্দ্রীভূত ব্যবস্থা। কিন্তু লিনাক্স টরভাল্ডস বা ওই কোর ডেভেলপাররা সেই ছড়িয়ে থাকা কাজগুলোকে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম তৈরি করেন। এই একত্রিত করাটাই হলো অ্যাগ্রিগেশন। এর উল্টো দিকটাও কিন্তু আমরা দেখেছি। ৯/১১ সন্ত্রাসী হামলার আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে CIA এবং FBI এর ব্যর্থতার মূল কারণ কি ছিল? অনেকেই ভাবেন তাদের সমস্যা ছিল বিকেন্দ্রীকরণ। কিন্তু আসলে তাদের সমস্যা ছিল তথ্যের একত্রীকরণ না হওয়া। FBI হয়তো জানত কেউ একজন ফ্লাইট স্কুলে প্লেন ওড়ানো শিখছে। CIA হয়তো জানত বিদেশে কিছু সন্দেহভাজন লোক জড়ো হচ্ছে। সবার কাছে আলাদা আলাদা ধাঁধার টুকরো ছিল, কিন্তু সেই টুকরোগুলো মেলানোর জন্য কোনো নির্দিষ্ট টেবিল বা মাধ্যম ছিল না। আর ঠিক এই সমস্যা সমাধানের জন্যই ফিউচার ম্যাপ বা পলিসি অ্যানালিসিস মার্কেট বা প্যামের মতো একটি ধারণার প্রস্তাব করা হয়েছিল। আচ্ছা। এটি ছিল মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ভূ-রাজনৈতিক ঘটনা নিয়ে গোয়েন্দা ও সাধারণ মানুষের জন্য একটি শেয়ার বাজার তৈরির প্রস্তাব, যেখানে মানুষ বিভিন্ন রাজনীতিক ও অর্থনৈতিক ঘটনা নিয়ে বাজি ধরতে পারত।
যদিও রাজনৈতিক মহলে এটি নিয়ে সে সময় ব্যাপক বিতর্ক হয়েছিল, কিন্তু আমরা যদি এই বিষয়ে কোনো রাজনৈতিক পক্ষ না নিয়ে শুধুমাত্র তথ্যের একত্রীকরণের দিক থেকে চিন্তা করি, মূল উৎসে বলা হয়েছে যেটি কাজ করতে পারত। কারণ যদি একটি বিকেন্দ্রীভূত ব্যবস্থায়, যেমন ধরুন ইরাক যুদ্ধে ফেদাইন যোদ্ধাদের এলোমেলো প্রতিরোধের কথা, হ্যাঁ, তাদের কোনো কেন্দ্রীয় ডেটাবেজ বা সিদ্ধান্ত নেওয়ার জায়গা ছিল না। ফলে তাদের আক্রমণগুলো ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং শেষ পর্যন্ত তা টিকতেও পারেনি। একদম, শুধু বিকেন্দ্রীকরণ কোনো সমাধান নয়। একটি সফল প্রক্রিয়ার জন্য স্থানীয় জ্ঞানকে সংগ্রহ করে তা একত্রিত করার একটি নির্দিষ্ট মেকানিজম বা মাধ্যম থাকতে হবে। যেমন শেয়ার বাজারের দাম হলো সেই মাধ্যম। দাম বাড়া বা কমার মাধ্যমে সবার বিচ্ছিন্ন তথ্যগুলো একত্রিত হয়ে একটি পরিষ্কার চিত্র আমাদের সামনে চলে আসে। আচ্ছা, এতক্ষণ তো আমরা এমন সমস্যা নিয়ে কথা বললাম যার একটি নির্দিষ্ট উত্তর আছে, যেমন সাবমেরিন খুঁজে বের করা বা সারের ওজন মাপা। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যেখানে আমার সিদ্ধান্ত নির্ভর করে আপনি কি করবেন, তখন তো কোনো নির্দিষ্ট উত্তর নেই। তখন দল কিভাবে কাজ করে? এখানে চলে আসে সমন্বয় বা কোঅর্ডিনেশনের প্রশ্ন। ব্রায়ান আর্থারের স্যান্টাফের ওই এল ফারোল বারের বিখ্যাত সমস্যাটির কথা একটু ভাবুন। আচ্ছা। একটি বার আছে যেখানে বৃহস্পতিবার রাতে আইরিশ মিউজিক বাজে, কিন্তু সমস্যা হলো বারে যদি খুব ভিড় হয় তবে গিয়ে কোনো মজা পাওয়া যায় না, আবার যদি ফাঁকা থাকে তখন সবাই যেতে চায়। এখন প্রতিটি মানুষ কিভাবে সিদ্ধান্ত নেবে সে বারে যাবে কি যাবে না? কারণ সে তো জানে না বাকিরা কি ভাবছে। সে যদি ভাবে ভিড় হবে তাই সে গেল না, কিন্তু সবাই যদি এমনটা ভাবে তবে বার ফাঁকা থাকবে। আবার সে যদি ভাবে ফাঁকা থাকবে বলে যায়, তখন দেখা যাবে সবাই একই কথা ভেবে চলে এসেছে এবং ভিড় হয়ে গেছে। ঠিক তাই। কিন্তু ব্রায়ান আর্থার কম্পিউটার সিমুলেশনে দেখিয়েছিলেন কোনো কেন্দ্রীয় নির্দেশনা বা একে অপরের সাথে কথা বলা ছাড়াই আশ্চর্যজনকভাবে ওই বারে উপস্থিতির হার নিজে নিজেই ঠিক 60% গিয়ে স্থির হয়। এটাকে আনকোঅর্ডিনেটেড কোঅর্ডিনেশন বলা যেতে পারে। এই সমন্বয়টা আরও ভালোভাবে বোঝা যায় থমাস শ্যালিংয়ের পরীক্ষাতে, যাকে আমরা শ্যালিং পয়েন্টস বলি। দুজন মানুষকে আগে থেকে কথা না বলে যদি নিউ ইয়র্ক শহরে দেখা করতে বলা হয়, তাহলে তারা কোথায় যাবে? নিউ ইয়র্ক তো বিশাল শহর। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বেশিরভাগ মানুষই দুপুর 12টায় গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের ইনফরমেশন বুথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ মানুষ তার নিজস্ব সাংস্কৃতিক অভ্যাস থেকে বুঝতে পারে অন্যরাও এমন একটি সাধারণ ও পরিচিত জায়গায় বেছে নেবে। ঠিক যেমন নিউ ইয়র্কের পথচারীরা। উইলিয়াম হোয়াইটের গবেষণায় দেখা যায় যে বিশাল ভিড়ের মধ্যেও তারা কিভাবে একে অপরের গতিবিধি অনুমান করে ধাক্কা না খেয়ে দ্রুত হেঁটে যায়। অথবা সিনেমা হলের টিকিটের দামের অদ্ভুত প্রথার কথা ভাবুন। টিকেটের দাম? হ্যাঁ, একটি অত্যন্ত জনপ্রিয় ব্লকবাস্টার স্পাইডারম্যান মুভি এবং সম্পূর্ণ ফ্লপ একটি মুভি, উভয়ের টিকিটের দাম কিন্তু একই রাখা হয়। এর কোনো যৌক্তিক ব্যাখ্যা অর্থনীতিতে নেই, কিন্তু দর্শকদের সাথে হল মালিকদের এক ধরনের অলিখিত সমন্বয় তৈরি হয়ে গেছে যে টিকিটের দাম একই থাকবে। সমন্বয়ের পাশাপাশি আরেকটা বিষয় আছে, তা হল সহযোগিতা বা কোঅপারেশন, যেখানে আবেগ আর বিশ্বাসের একটা বড় ভূমিকা আছে। যেমন ধরুন 2002 সালের বিশ্বকাপে ইতালির হার এবং রেফারি বাইরন মোরেনোকে নিয়ে দর্শকদের ষড়যন্ত্র তত্ত্ব। হ্যাঁ, ওটা তো বেশ আলোড়ন ফেলেছিল। দর্শকরা রেফারিকে অযোগ্য না বলে সরাসরি অপরাধী বা ষড়যন্ত্রকারী বলে দাবি করেছিল। কারণ ইতালির ফুটবলে তখন দুর্নীতির সংস্কৃতির কারণে কেউ কাউকে বিশ্বাস করত না। আর ট্রাস্ট বা বিশ্বাস ছাড়া মানুষ কখনো সহযোগিতা করতে পারে না। আল্টিমেটাম গেম নামের একটি বিখ্যাত অর্থনৈতিক পরীক্ষাতেও এটা দেখা যায়। গেমটা কিরকম? ধরুন আপনাকে $10 দেওয়া হলো এবং বলা হলো এটি আরেকজনের সাথে ভাগ করে নিতে। আপনি যদি তাকে মাত্র $1 বা $2 সেধে বসেন, সে হয়তো প্রস্তাবটা প্রত্যাখ্যান করবে। প্রত্যাখ্যান করলে কেউই কোনো টাকা পাবে না। যৌক্তিকভাবে দেখলে তার $1 হলেও তো নেওয়া উচিত, তাই না? হ্যাঁ, কিন্তু সে নিজের ক্ষতি করেও তা প্রত্যাখ্যান করে, কারণ ওই প্রস্তাবটি তার কাছে ন্যায্য মনে হয়নি। মজার ব্যাপার হল, কাপুচিন বানরদের ওপরে করা একটি পরীক্ষাতেও কিন্তু এমনটা দেখা গেছে। দুটি বানরকে পাশাপাশি খাঁচায় রেখে একটি নির্দিষ্ট কাজ করতে বলা হল। প্রথম বানরটিকে কাজের বিনিময়ে শসা দেওয়া হল, সে খুশি মনে খেল। আচ্ছা। কিন্তু যখন সে দেখল পাশের বানরটিকে কোনো কাজ না করে মজাদার আঙুর দেয়া হচ্ছে,
আর তাকে দেয়া হচ্ছে সেই সাধারণ শশা, তখন সে রাগে ফেটে পড়ে এবং শশাটা ছুঁড়ে মারে। অর্থাৎ মানুষ হোক বা বানর, সবাই সব সময় শুধু যৌক্তিক লাভ ক্ষতির হিসাব করে না। আবেগ, ফেয়ারনেস বা ন্যায্যতা এবং সামাজিক আস্থাও এখানে বড় ভূমিকা রাখে। দীর্ঘমেয়াদে একটি সমাজ বা দল টিকিয়ে রাখার জন্য এই সহযোগিতা এবং বিশ্বাসটুকু অত্যন্ত জরুরি। যদি মানুষ মনে করে যে সিস্টেমটি ন্যায্য নয়, তবে দলের কাঠামো ভেঙে পড়ে এবং জনতার প্রজ্ঞা আর কাজ করে না। তো পুরো আলোচনার সারমর্ম টানলে যা দাঁড়ায় তা হল, আমাদের যে কোনো জটিল সমস্যা সমাধানের জন্য সবসময় সবচেয়ে বুদ্ধিমান মানুষটি বা একক কোনো বিশেষজ্ঞের খোঁজ করার দরকার নেই। আমরা যদি সঠিক কাঠামো তৈরি করতে পারি, যেখানে মানুষের মধ্যে বৈচিত্র্য থাকবে এবং তারা স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ পাবে, তবে সাধারণ মানুষের একটি দল যে কোনো বিশেষজ্ঞের চেয়ে অনেক বেশি নিখুঁত এবং ভালো সিদ্ধান্ত নিতে পারে। আর এই জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনেও তো ভীষণ কাজে লাগতে পারে। অবশ্যই। ধরুন, অফিসের কোনো টিম মিটিং হচ্ছে বা নতুন কোনো প্রজেক্ট প্ল্যানিং চলছে, সেখানে শুধুমাত্র বসের বা একজন লিডারের একক মতামতের উপর নির্ভর না করে দলের সবার ভিন্ন ভিন্ন মতামতের উপর আস্থা রাখাটা অনেক বেশি যৌক্তিক এবং নিরাপদ হতে পারে। একদম। কিন্তু এই আলোচনার শেষে একটা বেশ গভীর চিন্তার বিষয় চলে আসে। আমরা তো দেখলাম দলগত জ্ঞান তৈরি হওয়ার সবচেয়ে বড় শর্ত হল আমাদের স্বাধীন চিন্তা বা ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, স্বাধীন চিন্তা ছাড়া এটা কাজ করবে না। কিন্তু একটু ভেবে দেখুন তো, আজকের এই হাইপার কানেক্টেড যুগের কথা। আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আমাদের সবাইকে প্রতিদিন একই ধরনের খবর, একই ট্রেন্ড এবং একই ধরনের মতামত দেখাচ্ছে। আমরা সবাই একই জিনিস দেখছি। আমরা সবাই যেন একটা বিশাল ইনফরমেশন ক্যাসকেড বা অনুকরণ চক্রের মধ্যে ঢুকে গেছি, যেখানে আমরা আলাদা কিছু ভাবার সুযোগই পাচ্ছি না। এই পরিস্থিতিতে আমাদের চিন্তার স্বাধীনতা কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে না? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। যদি আমরা স্বাধীনভাবেই ভাবতে না পারি, তবে কি ভবিষ্যতের এই ক্রাউড বা জনতা তাদের এই বিস্ময়কর প্রজ্ঞা ধরে রাখতে পারবে? নাকি আমরা সবাই সেই চক্রাকার মৃত্যুর মিছিলে আটকে পড়া পিঁপড়েদের মতো কেবল একে অপরকে অনুসরণ করতে থাকব? এই প্রশ্নটাই আজ সবার ভাবনার জন্য রেখে যাচ্ছি। সত্যি ভাবার মতো একটা বিষয়। তো আজকের এই বিস্তারিত আলোচনা এখানেই শেষ করছি।